This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে। বাংলার মানুষের মন বদল করতে পারবে? এত ভয়টা কিসের? উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলেছেন। নমস্কার, আমার নাম রাজা চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে ঠোঁটকাটা স্বাগত জানায় TV9 বাংলায়। আজ দুপুরেই ভোট প্রচারে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গন্তব্য উত্তরবঙ্গ। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার 9 দিন পর প্রচারের ময়দানে প্রথম নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে 9টা দিন কেটে গেছে, মাঝে ছিল ঈদ, তাই একটু দেরিতে নামলেন। তবে এর মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে কিন্তু আরও একটা বৈঠক করেছেন তৃণমূল নেত্রী। গত কয়েক মাসে আমরা দেখলাম নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে তিনি পাঁচটা বৈঠক করে ফেললেন, যদি কালকের বৈঠকটাকে ধরেন তাহলে। আজ কলকাতা এয়ারপোর্টেও মুখ্যমন্ত্রীর মুখে ছিল ভবানীপুরের প্রসঙ্গ, সঙ্গে আবার নন্দীগ্রামের ছোঁয়া। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। দেখুন, প্রত্যেক বিধানসভার নির্বাচনের দায়িত্বে একজন করে রিটার্নিং অফিসার থাকেন, আপনারা অনেকেই জানেন। ভোটের আগে তেমনই 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরও আছে। এটা নিয়েই রুষ্ট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক। আরও একবার বলি, তিনি কি বলেছেন? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক। গদ্দারটিকে নাম করেননি মুখ্যমন্ত্রী, কিন্তু আপনার আমার বুঝে নিতে কোনো সমস্যা হয় না যে তিনি ঠিক কার কথা বলেছেন, কারণ তিনি শুভেন্দু অধিকারীকেই গদ্দার বলে ডাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কথাই বলতে চেয়েছেন, কিন্তু নন্দীগ্রাম কানেকশনটা কিভাবে আসছে, কিভাবে এখানে এই ট্রান্সফারে এই রিটার্নিং অফিসারের এখানে আসায় কি করে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম কানেকশন খুঁজে পাচ্ছেন বলুন তো? আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করেছি। ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার হয়েছেন সুরজিৎ রায়। আরও একবার নামটা বলি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নতুন রিটার্নিং অফিসার হয়েছেন সুরজিৎ রায়। কি তার পরিচয়? 2011 সালের WBCS এক্সিকিউটিভ অফিসার সুরজিৎ বাবু, ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে ল্যান্ড রেভিনিউ অ্যাডিশনাল ডিরেক্টর তিনি। এইবার বলবো নন্দীগ্রাম কানেকশনের কথা। সুরজিৎ বাবুর নন্দীগ্রাম কানেকশন 2018 থেকে 2021 নন্দীগ্রাম 2 ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ বাবু। ওই সময় নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। শুধুমাত্র এই কারণেই একজন WBCS এক্সিকিউটিভ অফিসারকে গদ্দারের নিজের লোক বলে দেগে দিলেন মুখ্যমন্ত্রী। এটা দেগে দেওয়া যায়? সুরজিৎ রায় 2021-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত নন্দীগ্রামে ছিলেন। প্লিজ এইটা মনে করুন, এইটা ভেবে দেখুন। ভোটটা কিন্তু ফেব্রুয়ারিতে হয়নি, 21-এর ফেব্রুয়ারির পরে ভোট হয়েছিল, তাই তো? তাহলে 2021-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত নন্দীগ্রামে ওই ব্লক 2-তে ছিলেন সুরজিৎ বাবু, যার কথা মুখ্যমন্ত্রী এখন বলছেন। তারপর তিনি বদলি হয়ে যান। এমন নয় যে ভোটে মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন সেই সময় নন্দীগ্রামে অফিসার হিসেবে এই সুরজিৎ বাবু ছিলেন। কেসটা কিন্তু এমন নয়। তিনি ফেব্রুয়ারি মাসে সেখান থেকে ট্রান্সফার হয়ে যান। তাহলে প্রথমত WBCS অফিসার রাজ্য সরকারেরই একজন কর্মী। আরে তিনি তো মমতারই অফিসার, ভবানীপুরের পুরনো রিটার্নিং অফিসার যিনি এতদিন ছিলেন। তিনি যেমন রাজ্য সরকারি কর্মচারী, যিনি নতুন এলেন, যাকে নিয়ে মমতা বিতর্ক উস্কে দিতে চাইছেন সুরজিৎ বাবু, তিনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একজন অফিসার। দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অফিসার। নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী সুরজিৎ রায়
ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের অফিসার। এইবার শুধু দর্শক বলুন তো, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরটি কার হাতে রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। তাহলে তো বলতে হয় যে গদ্দারের নিজের লোক, কোট আনকোট গদ্দারের নিজের লোক, এই সুরজিৎ রায়, যাকে মমতা বলছেন গদ্দারের নিজের লোক, তিনি মুখ্যমন্ত্রীর দফতরে ঢুকে বসে আছেন। এতদিন পর মুখ্যমন্ত্রী সেটা খেয়াল করলেন। প্রত্যেকটা আরো বা ইত্যাদি যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছেন। এই ধরনের ক্রাইটেরিয়া কখনো ব্যুরোক্রেসিতে দেখা হয় না। তাহলে মুখ্যমন্ত্রী এই দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন কেন? কেন তিনি বলছেন গদ্দারের নিজের লোক? একজন অফিসারের বদলি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হচ্ছে। হারের ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে এই কথাটা আরও একবার বলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভবানীপুরের চ্যালেঞ্জার। মমতা ব্যানার্জির এত ভয় কেন? নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। তিনি কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতব। কয়েকদিন আগে বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে আলো যেন না নিভে যায়। কাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তার আগে আজ সন্ধ্যায় আবার ভবানীপুরে প্রচার সারলেন শুভেন্দু অধিকারী। তিনি আজকে ভবানীপুরে গিয়ে বলে এসেছেন, রামনবমীতে আবার আসব। দেখুন, গত বছরের দোল পূর্ণিমা, এবছরের দোল পূর্ণিমা ভবানীপুরেই কাটিয়েছেন শুভেন্দু। এবার বুঝতে পারছেন? আমরা জানতাম না, আপনারা জানতেন না, শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক জানতেন যে তিনি ওইখান থেকেই দাঁড়াবেন। সেই জন্যেই 1-1.5 বছর ধরে ওই জমি চষতে নেমেছিলেন তিনি। জনসংযোগটা বাড়িয়েছিলেন ভবানীপুরে। এখন বোঝা যাচ্ছে এবার রামনবমীতেও ভবানীপুরেই মিছিল করবেন বিরোধী দলনেতা। মোদ্দা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কনস্ট্যান্ট প্রেশার বাড়াতে চাইছেন। উল্টো দিকেও চাপ বেড়ে যাচ্ছে। যদি চাপ না বাড়ে তাহলে ভোটের আগে লোডশেডিং তত্ত্ব কেন শান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনেছেন তো? আরেকবার শোনাবো। রবিবার ভবানীপুরে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন নিজের দলের যারা বিএলএ এবং দলের যারা অন্যান্য নেতা, তাদের বলেছেন এখন থেকে সবাই সতর্ক থাকুন, ভোট শেষ হলেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। আচ্ছা, বিদ্যুৎ দপ্তর কাদের হাতে? সেটা তো রাজ্য সরকারের হাতে। তাহলে বিরোধী দল কি করে লোডশেডিং করবে? অদ্ভুত ব্যাপার তো। কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনোভাবে স্ট্রং রুম ছেড়ে চলে যাওয়া যাবে না, ভোট হওয়ার পরেও ছেড়ে যাওয়া যাবে না স্থান, তার কারণ লোডশেডিং করে দিতে পারে। একবার হেরেছেন, নাটক করেও সেই হারার ক্ষত তো মেটেনি, বলে আবার আর একটা নাটক। মমতা ব্যানার্জি আমার মনে ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি মানে বিজেপিকে অকারণে ভয় পাচ্ছে, তার নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ সে কথা মনে হচ্ছে। নন্দীগ্রাম তো সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছিলেন, তারপরে লোডশেডিং, তারপর একটা কেলেঙ্কারি, পরে হঠাৎ পাল্টে দেওয়া হলো ফল। যে বিধানসভায় 60,000 মার্জিনে জেতার লক্ষ্যমাত্রা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব, তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 60,000-এর বেশি মার্জিনে জেতাতে হবে। সেই বিধানসভা নিয়ে তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে মুখ্যমন্ত্রীকে এত ভাবতে হচ্ছে কেন? এত টেনশন কিসের? এসআইআর স্মরণ করিয়ে দিতে ভুলছেন না বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা। তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে। প্রথমে 45,000, পরে 2,000, অ্যাডজুডিকেটে 4,000 প্রায়। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। ভোটের মুখে দেশের সর্বোচ্চ আদালত, শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও কিন্তু চিন্তায় রাখছে মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দলকে। কারণ আজও
কড়া পর্যবেক্ষণ বিচারপতির ওই আইপ্যাক মামলায় আজকে আবার শুনানি ছিল। 8 জানুয়ারি ইডির তল্লাশির মধ্যে ঢুকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ডাকাতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। সিবিআই তদন্ত করুক, এটাই ইডি চাইছে। বিরোধিতা করতে রাজ্য সরকার একাধিক আইনজীবী, বাঘা বাঘা সব আইনজীবী নিয়োগ করেছে। সওয়াল শুনে আজ এই সওয়াল জবাব পর্ব চলছিল। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলকে বলেন, এটা ফ্যাক্ট যে মুখ্যমন্ত্রী জোর করে তল্লাশির জায়গায় ঢুকে পড়েছিলেন। কি বলেন জাস্টিস? বিচারপতি বলেন এটা ফ্যাক্ট, মানে এটা ঘটনা যে মুখ্যমন্ত্রী জোর করে তল্লাশির জায়গায় ঢুকে পড়েছিলেন। কথাগুলোর ওজনটা একবার ভাবুন। বিচারপতি বলছেন মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকেছিলেন, এটা তো ঘটনা। মুখ্যমন্ত্রী কে? রাজ্যে সংবিধানের সবথেকে বড় কাস্টোডিয়ান, রাজ্যে আইনের সবথেকে বড় কাস্টোডিয়ান, তাকে শুনতে হচ্ছে চিফ সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতির কাছ থেকে। তিনি বিচারপতি বলছেন যে মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে পড়েছিলেন, এটা তো ঘটনা। এটা অস্বস্তিকর নয়? বলুন তো, এটা যে কোনো মুখ্যমন্ত্রীর কাছে কি এটা অস্বস্তিকর নয়? এটা বিড়ম্বনার নয়? সিব্বল তখন বলে ওঠেন, মুখ্যমন্ত্রীর হয়ে যিনি লড়ছেন, এটা ফ্যাক্ট নয়, এটা অভিযোগ। আপনি ধরেই নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন। এইটা কপিল সিব্বল বলেন বিচারপতিকে। বিচারপতি বলেন আমরা কিছুই ধরে নিচ্ছি না, কোনো না কোনো ফ্যাক্টের ওপর ভিত্তি করেই যে কোনো অভিযোগ করা হয়। যদি এক্ষেত্রে কোনো ফ্যাক্ট না থাকে তাহলে এক্ষেত্রে তদন্তেরও প্রয়োজন নেই। কিন্তু ইডি তো সিবিআই তদন্ত চাইছে। 18 মার্চের শুনানিতেও বিচারপতি বলেছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, যদি একজন মুখ্যমন্ত্রী জোর করে অফিসে ঢুকে পড়েন, মানে যেখানে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলছে, সেটা সুখকর পরিস্থিতি নয়, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। এই মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস। আচ্ছা বলুন তো, একজন মুখ্যমন্ত্রীর পক্ষে, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর পক্ষে এর থেকে বড় অস্বস্তিদায়ক কথা আর কি হতে পারে? এরপর আরেকদিন আরেকজন মুখ্যমন্ত্রী আরেকটি অফিসে জোর করে ঢুকে পড়বেন, এই মন্তব্যই তো শাস্তি স্বরূপ। হ্যাঁ, আমরা বলছি এই মন্তব্যটাই শাস্তি স্বরূপ। এটা শাস্তি স্বরূপ নয় কি? ভোটের মুখে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া পরিত্যক্ত জলাশয় থেকে প্রচুর বোমা উদ্ধার। সকালেই চণ্ডীহাট এলাকায় বোমা উদ্ধার হয়, পুলিশ তল্লাশি অভিযান চালায়। তার মধ্যেই দক্ষিণ বামুনিয়ায় জলাশয় থেকে বোমা উদ্ধার। এত বোমা কারা ফেলে গেল ওই জলাশয়ে? পুলিশি অভিযানের ভয়েই কি বোমা জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে? তৃণমূলের বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ আইএসএফের, পাল্টা আইএসএফের বিরুদ্ধে আঙুল তুলছে তৃণমূল। ভাঙড়, সেই ভাঙড়ের খবর আবার, এটাও উদ্বেগেরই খবর। ভোটবঙ্গে ভাঙড় আছে ভাঙড়েই। এবার ভাঙড়ের চালতাবেরিয়ায় বিস্ফোরণের তদন্তে নেমে জলাশয় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। আমবাগানের জলাশয় থেকে একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে আইএসএফ এবং তৃণমূলের কর্মীরা। আরও অস্ত্র লুকিয়ে রয়েছে কিনা দেখতে পাম্প চালিয়ে এই জলাশয় থেকে জল ছাঁকা হয়।